এক বড় দরবেশ জেলে, আজকে ট্রাইব্যুনাল উঠেছে। দু একটা ছোট দরবেশদেরও তো সন্ধান পাওয়া যাচ্ছে আর্থিক সেক্টরে। কেন পাওয়া যাবে সন্ধান? একটা বিষয়ে আমাদের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে কখনো কখনো সমঝোতা কিনা বিভিন্ন সময়। একটা বিষয় তো আমি আর হাসনাত আব্দুল্লাহ পার্ট একটা বিষয় খুব কাছ থেকে আমরা দেখেছি। হাসনাত আব্দুল্লাহ সাহেবের যদি মনে থাকে, 8ই হুম, আগস্ট সরকার গঠনের আগে, এটা একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন, কারণ একটি বিষয় তো সত্য, ফ্যাসি নির্বাচিত স্বৈরাচারী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গণহত্যাকারী শেখ হাসিনায় পরিণত করতে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানটি, মানে একদম পাহারাদারের মতো ভূমিকা পালন করেছে, এবং শেষের 10 বছরে যখন যা দরকার সেটা সে নির্বাহী বিভাগ দিয়েও করেনি, হুম, পার্লামেন্ট দিয়েও করেনি, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগকে দিয়ে করিয়েছে। অন্যায়ভাবে খালেদা জিয়াকে জেল দেওয়া, তারেক জিয়াকে সাজা দেওয়া, তারেক জিয়ার কণ্ঠরুদ্ধ করা, অন্যান্য মানুষের কণ্ঠরুদ্ধ করা, কেয়ারটেকার সরকার ব্যবস্থা চালু করা। এবং আমরা যারা কোর্টে গত 10-15 বছর ধরে প্র্যাকটিস আন্দোলন করি, বা 27 বছরে আমার প্র্যাকটিস, আমি এরকম কখনো দেখিনি। আপনাদের মনে আছে নিশ্চয়ই, 2024-এর 23-এর 15ই আগস্টে সুপ্রিম কোর্ট অঙ্গনে একটা শোকসভায় কয়েকজন বিচারপতি বলেছিল, একজন, যে আমি শপথবদ্ধ বিচারপতি, আমরা বিচারপতি রাজনীতিবিদ। আরেকজন বিচারপতি বলেছিল, তখন ইলেকশনের আগে আগে 2023-এর 15ই আগস্ট, যে কোন সব দেশে নির্বাচন হয়, কারো তো দৃষ্টি নাই, আমাদের এখানে কেন নির্বাচন সবার দেখে। সাগর ভাইয়ের মনে থাকবার কথা, আপনি হুম। আমাদের সুযোগ দিতেন ওই অন্ধকার সময় কথা বলার। আমি বলেছিলাম মনে হচ্ছে তোপখানা আওয়ামী লীগ সুপ্রিম কোর্টের বদলে। এর আগে তো আমার কন্টেম হয়েছিল, সেগুলো কথা নাই বা বললাম। কিন্তু যেটা হাসনাত আব্দুল্লাহ সাহেবেরও মনে থাকবে, 8ই আগস্টে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম, আমরা হুম, বারের একটা ব্যাপক আইনজীবী অংশ, যে আপিল বিভাগের 7 জনের মধ্যে 6 জনের পদত্যাগ করতে হবে। হাইকোর্ট বিভাগের আমরা একটা নর্মাল টার্ম ইউজ করেছিলাম, যারাই শেখ হাসিনার আমলে নিয়োগকৃত 50 জন বিচারপতি। তো সেইটা থেকে কম বেশি করে আমি সেই প্রসঙ্গে আসছি। কিন্তু সেদিন সমঝোতা বলবো না, আমি আমি সমঝোতা বলতে চাই না। কিন্তু সেদিন কিন্তু আমাদের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বন্ধুরা কিন্তু আমাদের সঙ্গে এক পাতায় থাকলেন না। দে ওয়ার নট ইন দা উইথ আস ইন দ্য সেম পেজ। 10ই আগস্টে যখন হাসনাত আব্দুল্লাহ সার্জি সহ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢুকলো সুপ্রিম কোর্টে আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ, হাসনাত শুনছে কিনা আমি জানি না। আহ, হাসনাতের মনে থাকবে যে আমি কিন্তু ওদের মিটিংয়েও বললো যে মোহন ভাই আপনি এক এক মিনিট একটা কথা বলে চলে যান। ওই যে থেমিসের মূর্তির সামনে প্রোগ্রাম হচ্ছিল, তা আমি বললাম যে এই যে হাইকোর্টের লিস্টটা দিলাম 50 জন, তার থেকে অন্তত মিনিমাম 30-25 জনের পদত্যাগটা জরুরি। আপনি মনে রাখবেন, যে জিনিস অগাস্টের 5 থেকে 15-এর মধ্যে করা সহজ ছিল, সেই জিনিস কিন্তু এখন করা কঠিন। এবং ওই যে রাইট। ওই সময় যে আমাদের, আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব ক্লাসিক উদাহরণ, এইটা আমাদের ধারণ করতে হবে। সে কারণে আমি হাসনাত আব্দুল্লাহর মতের সঙ্গে একমত, যে আমরা নানা সময় ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক বা অন্য কিছু ভাবতে গিয়ে আমরা প্রকান্তরে কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পা দিচ্ছি। তো হুম, হাসনাত বলল যে ঠিক আছে, সার্জিসও ছিল, আরো অনেকেই ছিল। বলে মামুন ভাই আচ্ছা আমরা দেখছি। হাসনাতের আরো মনে থাকবে, আমি ওকে খুব ভালোবাসি, সেই অন্ধকার জি, যুগেও আমি একসঙ্গে টকশো করেছি। 10ই আগস্ট আমি সার্জিসকে বললাম, সার্জিস তোমরা কিন্তু, যেহেতু ওরা সুযোগ দেয় আমরা একে অপরকে আমি তুমি করে বলি, আমার ছোট ভ্রাতা তুল্য। তো বলে যে মোহন ভাই আস্তে আস্তে হবে। আমি বললাম যে হাসনাত আস্তে আস্তে সার্জিস আস্তে আস্তে করলে কিন্তু পিছিয়ে যাবা। এবং হুম, পরে আমরা তো লাগাতার আন্দোলন করলাম, এবং 19শে অক্টোবর আহ, হাসনাত এবং সার্জিস আলম সহ অন্য সকল নেতাদের নেতৃত্বে তারা আহ, সাহসের সঙ্গে মিছিল করলো, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলো। হাসনাত বোধে পরে ব্রিফিংও দিলেন। তো দেখেন, আজকে একটা হাসনাত শুভ সংবাদ দিই, আপনারা জানেন কি না আমি অন্য 3 সহ আলোচককে বলছি। ওই আমরা যে আন্দোলন এবং ছাত্র আইনজীবী সবার ঐক্যবদ্ধ আন্দোলনে যে 12 জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল, এবং আওয়ামী লীগ আমলও এত দুর্নীতি করেছিল যে অন্য 3 বিচারপতি, এই 15 জন বিচারপতির কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত শুরু হয়েছে, তাদের দুর্নীতি এবং অন্যান্য বিষয়। তো আমাদের বিএনপিপন্থী আইনজীবী বন্ধুরা যদি অনেক বেশি চিন্তা না করে
আন্দোলনের স্বার্থেই তারা যদি কোনো ধরনের কোনো, মানে আমি তাদের দোষ দিচ্ছি না, কনভেনশনাল আইডিয়া থেকে বেরিয়ে এসে বিপ্লবী আইডিয়ায় আসতো, তাহলে কিন্তু এতদিন আরো 15-16 জন হাইকোর্ট বিভাগের দলবাজ বিচারপতি, যারা শেখ তাপসকে বাইবেল মনে করে বিচার করত, তারা কিন্তু বিদায় হতো। এটি একটি সমঝোতার প্রবণতা আমরা প্রথম প্রহর থেকে দেখছি। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমি আর একটা বিষয়, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। আমার বিশ্বাস বোধে আমি ছাড়া এখানে 90-এর গণভুত্থানে খুবই সব এরা ছোট আপনারা। আহ, আমি একজন তখন একদম ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনে প্রথম বর্ষের ছাত্র, বাসা ঢাকায়, কলেজ ঢাকায় ছিল। ক্যাম্পাস রাজশাহী বন্ধ হলে মধ্যতে আন্দোলন করি, আবার ক্যাম্পাস খুললে রাজশাহীতে যাই। সর্বদলীয় ছাত্র ঐক্য কিন্তু একটা বিশাল আন্দোলন করেছিল, কারো সঙ্গে কারো কম্পেয়ার করছি না, নিঃসন্দেহে এই আন্দোলন 71 পরে সর্বাত্মক। কিন্তু তারা কিন্তু পরে যে নির্বাচনের দামাদলে গিয়ে আর কিন্তু ওয়াচডগের ভূমিকা পালন করলো না। আমি এদিক দিয়ে হাসনাত আবদুল্লাহ সাহেবদের অনুরোধ করব যে আপনারা যে আজকে মাঠে সতর্ক আছেন, বিভিন্ন পরামর্শে তর্ক বিতর্ক হবে, আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের এখন রাইট টাইম যে এই সংস্কারগুলো ঠিক মতো হচ্ছে কিনা, সংস্কারের অংশীজনদের সঙ্গে বৈঠক হচ্ছে কিনা আপনারা, আমি খোলা মনে আমন্ত্রণ জানাচ্ছি। যেমন এখন পর্যন্ত হাসনাত আবদুল্লাহ বিচার বিভাগ সংস্কার কমিশন আমাদের আইনজীবী প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছে আমার জানা নেই। সেরকম শিক্ষা কমিশন, অন্যান্য কমিশন, পুলিশ কমিশন, জি। আপনারা যেহেতু, আপনাদের আমরা সবাই ভালোবাসি, সম্মান করি, স্নেহ করি, আপনাদের এখন উচিত, জেলায় জেলায় ঘুরছেন ঠিক আছে, পেশাজীবীদের সঙ্গে, এক এক পেশার সঙ্গে আপনারা বৈঠক করেন। তাহলে হুম। হবে কি, সবাই মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলন করলে এই শেখ হাসিনার এগুলো ভয় ডরের কিছু নাই। যে পালিয়ে যায় শেষ করতে আমার, হবে, জি। হ্যাঁ, আমি ইতিহাস আমাকে বৈষম্য করেন না সাগর ভাই, আমি অনেকক্ষণ না, শুনছি। অনেক অনেক হ্যাঁ, সময় হয়ে গেছে, জি। একটু হ্যাঁ, একটু মূল ঠিক ইয়েতে আছে, যদি আসতে হ্যাঁ, শেষ আমি করে। মূলে যাচ্ছি, আমি মূলে যাচ্ছি। তো এমনি, অলমোস্ট। হ্যাঁ। না না, আমি রসিকতা করলাম, কারণ আপনার প্রতি এই ধরনের অভিযোগ দেওয়া আমার জন্য অবিচার, কারণ না না, সবচেয়ে আমি অন্ধকার, জানি। না না। সবচেয়ে না অন্ধকার টাইমে, না, এবং অনেক আমি, অনেক 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 হয়ে গেছে, লম্বা হয়ে না গেছে, এই কারণে। হ্যাঁ, আমি হাসনাত আবদুল্লাহকে এবং আমার বাকি 300 সম্মানিত আলোচকদের বলি, এমন এমন সময় এসেছে, আপনারা শোনেন, রাশেদও মনে আছে, যখন শেখ হাসিনার দমন পীড়ন তীব্র, জুন জুলাই, আমরা অনেকদিন সাগর ভাইয়ের ডাকে সাড়া দিতে পারিনি, বাসায় ছিলাম না, অন্য জায়গায় ছিলাম। এই যন্ত্রণা থেকে সেই মূল্যায়নগুলোর ক্ষেত্রে আমাদের সবার আরো সচেতন হওয়া দরকার। মিডিয়া সংস্কার কমিশন হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে সাগর সাহেবকে বিব্রত করতে চাই না, কিন্তু এনাদের মতো মানুষদেরকে তো যুক্ত করা যায়, যুক্ত করে কারণ তারা তো মাঠে মাঠে বসেই যুদ্ধগুলো করলো। আমরা আরেকটা কি দেখছি, যে এক বড় দরবেশ জেলে, আজকে ট্রাইব্যুনাল উঠেছে, দু একটা ছোট দরবেশদেরও তো সন্ধান পাওয়া যাচ্ছে আর্থিক সেক্টরে। কেন পাওয়া যাবে সন্ধান? মিডিয়ার কয়েকটা যে চিহ্নিত দালাল, আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ মিডিয়া, ওই যে ইংলিশে বলে ক্যাথলিক মোর দ্যান পোপ, সেই মিডিয়াগুলো কি এত তাড়াতাড়ি ভদ্র হয়ে গেছে? এগুলো বিষয় ভাববার সময় এসেছে। এবং আমি যেটা মনে করি, আরেকটি বিষয় আমি মনে করতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে, গণতন্ত্রে আপনি কোনো রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে আপনি সমালোচনার সুযোগ নেই। হ্যাঁ, আপনি খেয়াল রাখতে হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কেউ রাজনৈতিক দল না করে। না হলে তো মানুষের একটা ভাবনা থাকতেই পারে। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমার একটা অভিজ্ঞতা, এই দীর্ঘ সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ রাজনৈতিক অঙ্গনের অতি সাধারণ কর্মী হিসাবে, আইনজীবীর পাশাপাশি সাংবিধানিক আদালতে, বাংলাদেশে আমাদের ওই যে আজকে আমার প্রিয় নেতা বন্ধুপ্রতিম রাশেদ যেটা বলছে, এটা হাস্যকর। প্রথম আলোতে আমরাও যাই, আচ্ছা ধরেন অন্য পত্রিকায় আমরা যাব না, রাজনীতি করলে তো আমার বিরুদ্ধে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামও যাব। হুম। এই যে এই যে মনোবৃত্তি, এর থেকে মুক্তির জন্য বাংলাদেশে গণতন্ত্র বিকাশের জন্য মিনিমাম 3-4টা রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি প্রয়োজন। আমাদের রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, 2/3 মেজরিটি নিয়ে গণতন্ত্রের চর্চা আমরা বারংবার ব্যর্থ হয়েছি। আপনি জি। দেখবেন, আমি শেষ করছি, আপনি দেখবেন প্রতিবেশী ভারতে, বাংলাদেশের সঙ্গে ভারতের এই এত বৈরিতার মধ্যে যে কয়টি ভালো চুক্তি স্বাক্ষর হয়েছে, বা ভারত মোটামুটি আমাদের প্রতি সমদৃষ্টিতে দেখেছে,
সেটি ছিল ভারতের ঐক্য জোটের সরকার। একক কংগ্রেসের সরকার বা আজকে একক বিজেপির সরকার, তারা কিন্তু বাংলাদেশকে মর্যাদা দেয় না। আমি বাংলাদেশে মনে করি রাজনৈতিক শক্তিগুলোর নানা মত থাকবে, যাতে কেউ নিজেকে জি। যেটা বলে যে, মানে আমি ছাড়া আর কিছু নেই, এই এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা মনে রাখতে হবে, আমাদের স্বপ্ন কিন্তু 72-এ ব্যর্থ হয়েছে। আমাদের স্বপ্ন 91 থেকে পরবর্তী সরকারগুলোর কাছে ব্যর্থ হয়েছে। কাজে এইবার আমি আমি শেষ করে দিচ্ছি, আমি সময়ের ব্যাপারে বিন্দুমাত্র অড়িগ না। আমার মনে পড়ছে দেং চীনের সংস্কারবাদী নেতা, সফল সংস্কারের নেতা দেং জিয়াংপেং এর একটা বিখ্যাত উক্তি, বেড়ালটা ইঁদুর মারে কিনা দেখার বিষয়, বেড়ালটা সাদা না কালো। সময় 1.5 বছরের মধ্যে করতে পারলো ভালো, 2, 2.5 বা যেটা বলেছে আরো কম, কিন্তু সংস্কারগুলো করতে হবে জি, মিনিমাম। একদম স্পষ্ট। হ্যাঁ, জি। আমি একদম 30 সেকেন্ডে শেষ করছি। ইভেন সংস্কার বলাও, আমি আমার দর্শকদের ভাবনার জন্য বলবো, সংস্কার বলাটাও আহ, শেখ হাসিনার প্রতি সফট হয়। শেখ হাসিনা হুম, তো রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়ে গেছে। এই সরকার অপ্রিয় কাজগুলো করুক, ভিত্তিপ্রস্তরগুলো করে দিক, বিচার বিভাগের, নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশের, শিক্ষা ব্যবস্থার, আপনার হুম। দুদকের, যাতে সেই ভিত্তির উপর ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধি সরকাররা বিল্ডিং বানায়। তারা যদি তখন আবার গিয়ে বিল্ডিং না বানায়, ওই ভিত্তিপ্রস্তরই ভাঙে, বাংলাদেশের জনগণ তাদের জন্য রেখেছে কলাপাতা, সীমান্তে নদী পার হয়ে যাওয়া। জি। কারণ হেলিকপ্টারে তো একজন দুজনের বেশি পালাতে পারে না। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আর শেষ কথা, লাস্ট নট দ্য লিস্ট, যারাই ক্ষমতায় আছেন, ক্ষমতায় ভবিষ্যতে যাবেন, মনে রাখতে হবে ক্ষমতা আর কারাগার পাশাপাশি অবস্থান করে। এইটা ভুলি বলেই বারবার আমাদের স্বপ্নভঙ্গ হয়।